এখানে কোনো পক্ষ চ্যালেঞ্জ যদি হেরে যায়, ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে খুব লেগে যাবে। সাইফুল সাগর, আপনি যেভাবে প্রত্যেকটা সেক্টরে প্রতারণা করে এসেছে, আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি হলফ করে বলছি, আমি সম্মানিত প্রবাসী ভাইয়েরা, আজকে যে বিষয়টা নিয়ে চলে আসছি, আজকে রাইতে যা হয়েছে সব তথ্য ফাঁস করে দিয়েছে পুলিশ। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করছি এই ভিডিওর মাঝে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানতে পারবা, তো পাশে থাকো। এখানে কোনো পক্ষ চ্যালেঞ্জ যদি হেরে যায়, ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে খুব লেগে যাবে। সাইফুল সাগর, আপনি আপনি দেখেন সেনাবাহিনীর যে ভূমিকা বা সেনাবাহিনীর যে আচরণ, তারা কিন্তু সরকারকে ইতোমধ্যে কিন্তু অর্ধ নেগেটিভ করে দিয়েছে। কারণ আমি কিন্তু আপনার আগের আলোচনা বলেছি, গত দিনের আলোচনা বলেছি, সেনাবাহিনী সাধারণত ডিউটি করে নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, নিরপেক্ষ। ইউজুয়ালি সেনাবাহিনী, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বলেন, সেনাবাহিনীর দায়িত্ব হয় হচ্ছে নিরপেক্ষ। কারণ সেনাবাহিনীর দায়িত্ব যদি নিরপেক্ষ না হয়, তাহলে ওই জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং তার এক্সিস্টেন্স থাকে না। এখন সেনাবাহিনীকে যদি নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, তাহলে সমস্যাটা কি? সমস্যাটা হলো যে এর আগে আপনি দেখেন পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আমাদের জাতীয় নির্বাচনের আগে যে সমস্ত গায়েবী মামলা করা হয়েছে, ট্রেনে আগুন দেওয়া হয়েছে, ট্রেন পুড়িয়ে মানুষ হত্যা করেছে, এই সমস্ত মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে, জামাতের নেতাকর্মীদেরকে আটক করা হয়েছে, এবং এই সমস্ত গায়েবী মামলায় আদালতকে ব্যবহার করে 1700 নেতাকর্মীদেরকে 2 থেকে 5 বছরের সাজা প্রদান করা হয়েছে। যদি সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয়, যেটা আইডিয়ালি দেওয়া উচিত, এটা করলে তাহলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমার ডিবি বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অথবা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী তারা এই কাজগুলো করতে পারবে না। এই কাজগুলো যদি সেনাবাহিনীকে যদি অ্যালাউ করতে হয়, তাহলে কিন্তু সেনাবাহিনীর দায়িত্ব বা ভূমিকা কিন্তু নিয়ন্ত্রিত হবে, এবং সেনাবাহিনী সেই ক্ষেত্রে ওই যে বিতর্কিত হয়ে যাবে। আর আরেকটি যে বিষয়টা হচ্ছে যে আগামীকাল যে আমাদের আদালতের জাজমেন্ট, যেহেতু আমি একজন ব্যারিস্টার, আইনজ্ঞ, বা হ্যাঁ, আমি সেটা সেই জাজমেন্ট নিয়ে যদি আপনাকে কালকেও আপনাকে হয়তো থাকতে হতে পারে, সেই জাজমেন্ট নিয়ে কথা বলবেন। জি, সেখানে সেখানে জাজমেন্টটা কি হতে পারে সেটা আমি একটু অ্যাপ্রিহেন্ড করে বা অ্যাসিমিলেশন করে আমি আপনাকে অ্যাডভান্স ওই বলে দিতে চাচ্ছি, হয়তো এটা হতেও পারে। সেটি হলো যে ইতোমধ্যে কিন্তু হাইকোর্ট কিন্তু বল কিন্তু সরকারের কোর্টে দিয়ে দিয়েছে। কারণ এখন যেহেতু আদালতও দেখছে যে অবস্থা বেগতিক, এখন আদালত তাদেরকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য আমার কাছে যেটা মনে হয় যে সরকারও কিন্তু ইতোমধ্যে বলেছে যে আমরা আদালতে সাবমিশন দিব যে 80% মেধা কোটা এবং 20% হলো আদার্স কোটা, এবং যদি প্রয়োজন হয় আমরা 90% দিতেও রাজি আছি। তাহলে যখন এটা কালকে সাবমিশন দিবে গভর্নমেন্টের পক্ষ থেকে, তখন ইতোমধ্যে কিন্তু জাজমেন্ট হয়ে গিয়েছে হাইকোর্ট ডিভিশন, এবং হাইকোর্ট ডিভিশন যে পূর্ণাঙ্গ জাজমেন্ট দিয়েছে সেখানে কিন্তু বলেছে, এবং বলটা সরকারের কোর্টে দিয়ে দিয়েছে, এবং বলেছে যে আপনি সকল কোটা আপনি রাখেন, এবং আপনি প্রয়োজনে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তার মানে ইনডাইরেক্টলি কিন্তু ছাত্রদের আন্দোলন কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বাতিল করা, বাট এটা ভদ্রতার খাতিরে অথবা ভয়ে অথবা একটা সেন্সিটিভ ওয়ার্ড, এই কারণে তারা বলেছে সংস্কারের কথা। বাট আক্ষরিক অর্থে তাদের মনের কথা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা 30%ই বাতিল করতে হবে, আর অন্যান্য যে কোটা এইটা সংস্কার করতে হবে। এখন যেহেতু হাইকোর্টের যে জাজমেন্ট, আমি আইনজ্ঞ হিসেবে বলছি, যেহেতু আদালত বলেছে যে আপনি কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, তাহলে সরকার মুক্তিযোদ্ধা কোটা কমিয়ে শূন্যতে আনতে পারে। তাহলে আনলে কিন্তু আদালত অবমাননা হচ্ছে না, বা আদালতের আদেশ অবাস্তবায়ন কিন্তু হচ্ছে না। আর অন্যান্য কোটাগুলো আমাদের সংবিধানে 29(3) যেটা বলা হচ্ছে যে প্রতিবন্ধী, উপজাতি, নারী এবং জেলা কোটা, এটা কিন্তু 26%, এটা কিন্তু কমিয়ে হাফে এনে 13% এনে বাকি 87% মেধা কোটা দেওয়া যায়। কিন্তু সমস্যাটা কোথায় সাইফুল সাহেব? এটি আপনার যেহেতু দর্শক শ্রোতা বেশি, আমি সম্ভবত আপনার চ্যানেলে এই কথাটা আমি বলিনি, আমি মনে করি যে এটা বলা উচিত। সেটি হলো যে এই যে কোটা যেটা বলা হচ্ছে সংবিধানের 29(3), সেটা হচ্ছে 26% এবং মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে 30%। তার মানে 56% কোটা হচ্ছে, 56% হলো কোটা, বাকি 44% কিন্তু বলা হচ্ছে মেধা কোটা। কিন্তু ভার্চুয়ালি কিন্তু মেধা কোটা বলে কিন্তু জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, যেটা শেখ হাসিনা তার এই গত 18 বছর বা 16 বছরে যেভাবে প্রত্যেকটা সেক্টরে প্রতারণা করে এসেছে। আমি আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি হলফ করে বলছি, আমি সেনাবাহিনী আইএসএলভি কোয়ালিফাইড, আমি সেনাবাহিনী 2 বছর ট্রেনিং করেছি, আমি বিসিএস কোয়ালিফাইড, আমি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং লয়ার, এবং আদালতে কিভাবে সহকারী জাজ এবং হাইকোর্টের জাজ
অ্যাপিলেট ডিভিশনের জাজ এবং ইনক্লুডিং চিফ জাস্টিস নিয়োগ হয়, আমি কিন্তু এই প্রক্রিয়ার সাথে জড়িত। এখন যে কাজটা করা হয় সেটা হচ্ছে যে এই যে 44%, এটা কিন্তু বিসিএস এ আগে যেটা হতো রিটেন পরীক্ষা হলো 800, 200 হলো ভাইবা। এই 1000-এর ভিতর মার্কিং করে একটা মেরিট লিস্ট করা হয়, তারপরে স্টুডেন্টদের বা পরীক্ষার্থীদের কোটা বিতরণ করা হয়। এখন যে কাজটা করা হয়, এই যে গত 16 বছরে সাব ইন্সপেক্টরের যে নিয়োগ হয়েছে, স্কুলের যে শিক্ষক নিয়োগ হয়েছে, বিজিবিতে যে নিয়োগ হয়েছে, এখানে যে কাজটা করে রিটেনে যারা পাশ করে, রিটেনে পাশ করার প্রত্যেকটা ক্যান্ডিডেট বাড়িতে বাড়িতে স্পেশাল ব্রাঞ্চ এনএসআই এবং ডিজিএফআই যে তারা একটা রিপোর্ট করে, এবং রিপোর্ট করে প্রত্যেকের নামের পাশে তারা, যদি তার ফ্যামিলি কেউ বিএনপি সমর্থিত থাকে তাহলে লিখে রাখে বি, কেউ যদি জামাত সমর্থিত থাকে তাহলে লিখে রাখে জে, কেউ যদি আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, তাহলে তার পাশে লিখে রাখে এন বা নিউট্রাল। কেউ যদি আওয়ামী লীগ সমর্থিত হয় তাহলে লিখে রাখে এ। কেউ বিএনপি সমর্থন করে না কিন্তু আওয়ামী লীগের ভোট দেয় না, তার মানে সে এন্টি আওয়ামী লীগ, এ। এইগুলো যারা রিটেনে পাশ করে তাদের প্রত্যেকের নামের পাশে এই সংকেতগুলো দেওয়া থাকে, এবং এই তালিকাটা যিনি ভাইবা বোর্ডের চেয়ারম্যান থাকে তাকে এই কপি দেওয়া হয়, এবং ভাইবা বোর্ডের অন্যান্য মেম্বারদেরকেও এই কপি দেওয়া হয়। এই কপি যখন দেওয়া হয় তখন আমার এই কোমলমতি ছাত্রছাত্রীরা, এবং তারা ভাবছে যে আমি তো ভাইবা দিলাম, আমার তো পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু আমাদের যেটা পরীক্ষা সিস্টেম, বিসিএস এর সিস্টেম, পুলিশের নিয়োগের সিস্টেম, স্কুলের শিক্ষকের নিয়োগের সিস্টেম, আপনি যদি ভাইবাতে যদি ফেল করেন তাহলে কিন্তু আপনি রিটেনে যত নাম্বারই পান না কেন আপনি কিন্তু ডিসকোয়ালিফাই। তার মানে আমার বিসিএস এর ভাইবা নাম্বার হচ্ছে 200, তো 200-তে 80 হলো পাস। আপনাকে যদি 79 দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কিন্তু ডিসকোয়ালিফাই। তার মানে এই যে আপনার পুলিশ ভেরিফিকেশনটা যে আগে করা হচ্ছে, এটা কিন্তু নিয়ম না। এখন আমি যে সমস্ত রিপোর্ট গুলো পাই এখন আইএসএসবি তে, যারা রিটেনে পাস করার পরে, প্রিলিমিনারি রিটেনে পাস করার পরে যারা আইএসএসবি তে যায়, এদেরকে আগে ডিজিএফআই কর্তৃক আগে এটা রিপোর্ট করা, এবং সে কোন ফ্যামিলি, সে কি বি না জে না এন না এ নাকি আওয়ামী লীগ। এরপরে কিন্তু তারা কিন্তু বুঝতে পারছে না, এই সমস্ত মেধাবীরা কিন্তু বুঝতে পারছে না, ইভেন সে যদি ক্যাডেট কলেজের স্টুডেন্ট হয় তাও কিন্তু কোনো সমস্যা নাই, তার কিন্তু পরীক্ষা নিচ্ছে, তার কিন্তু ভাইবা নিচ্ছে, সবই করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সে কোয়ালিফাইড হচ্ছে না। এবং এটা কিন্তু গত 16 বছর ধরে এইভাবে কিন্তু নিয়োগ হয়েছে। এখন যে 44% মেধা কোটা, এই 44%-এর ভিতর আরো 5টা অদৃশ্য কোটা আছে, সেটা আপনার মাধ্যমে আমি একটু আন্দোলনকারী দর্শক শ্রোতা জনগণকে আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 44% মেধা কোটা, সেটি হলো আরো 5টা অদৃশ্য কোটা। সেটা হলো শেখ হাসিনা আত্মীয় কোটা হলো 9%, গোপালী বা গোপালগঞ্জের কোটা হচ্ছে 9%, বাংলাদেশ আওয়ামী লীগ বা ছাত্রলীগ যারা করে আসে সেটা হচ্ছে 9%, দুর্নীতিবাজ না থাকলে কোনো স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারে না, দুর্নীতিবাজ হচ্ছে 9%, আর হলো ভারতীয় দালাল বা ভারতীয় রাজাকার সেটি হচ্ছে 9%। তাহলে 9, 9, 9, 9 and 9 কত আসে 45%, আর আগে তো 56% কোটা, তাহলে কত হলো 101%। তার মানে শেখ হাসিনা এটা নিশ্চিত করেছে 100 না, তুমি আমাকে 101% আমার লক্ষ্যে চাকরি দিতে হবে। সেই 16 বছরে আপনি খোঁজ নেন আপনার কোনো আত্মীয় স্বজন যদি কোনো বিএনপি বা জামাত অথবা এনটি আওয়ামী লীগ ইলেকশনের সময় আপনি আওয়ামী লীগে ভোট দেন না, আপনি দেখেন গত 16 বছরে আপনার কোনো আত্মীয় স্বজনের কোনো সরকারি চাকরি পায়নি। এখন যদি অ্যাপিলেট ডিভিশন যদি বলে যে হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে এবং আপনারা যে অ্যাপ্লিকেশন সাবমিশন করলেন আমরা এটা মেনে নিলাম এবং এটা হওয়ার সম্ভাবনা বেশি। অ্যাপিলেট ডিভিশন যেহেতু আন্দোলনটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে, আদালত তাদের ঘাড়ে আর এই দোষটা নিবে না, সরকারের ঘাড়ে দিয়ে দিবে। এখন আমি আপনার মাধ্যমে আন্দোলনকারীদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং আপনি যে আমাকে প্রশ্নটা করলেন, যদি তারা হেরে যায় তাহলে কি হবে বা কি হতে যাচ্ছে, সেটা হচ্ছে যদি কেউ হেরে যায়, কারণ একজন না একজন তো উইন করবেই। আচ্ছা, যদি সরকার হেরে যায় তাহলে জনগণের বিজয় এবং এটা সবার জন্য ভালো, কিন্তু জনগণ বা ছাত্র যদি হেরে যায় এবং তাদেরকে যদি একইভাবে ব্লাব দিয়ে যদি বলেন 90% তোমাদের মেধা কোটা, 10% হলো আদার্স কোটা, এবং তারা যদি বলে যে আমরা মুক্তিযোদ্ধা কোটা 0% দিলাম, কিন্তু আলটিমেটলি নিয়োগ কিন্তু আগে যে ফর্মুলা দিলাম 101% কিন্তু নিয়োগ হবে শেখ হাসিনার কোটায়। এই ক্ষেত্রে যেটা সমস্যা হবে, যদি আমার এই আন্দোলনকারীরা যদি এইটা মেনে নেয় তাহলে সমস্যাটা হবে, যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, যারা এই আন্দোলন করেছে তাদেরকে গুম করা হবে, খুন করা হবে, আয়না ঘরে নিয়ে যাওয়া হবে, এবং ধরে নিয়ে ভারতে ফেলে দিয়ে
ভারতের কোন একটা মামলায় তাকে জেল খাটতে হবে, অথবা তার বাবা মা আত্মীয় স্বজন তার লাশ পাবে না এবং লাশ চলে যাবে আইদার বুড়িগঙ্গা অথবা বঙ্গোপসাগরে। এটি ঘটবে। এই কারণে আমি এখন যেটা সেনাবাহিনীর যে ভূমিকা এবং সেনাবাহিনীর নামানোর যে ভূমিকা, আমি এটি জনগণের অর্ধ বিজয় দেখতে পাচ্ছি। এবং আমি যেটা খবর পেয়েছি, সেখানে শেখ হাসিনা 3 বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছে এবং 3 বাহিনী প্রধান বলেছে আমাদের সেনাবাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দিতে হবে। সেখানে সেখানে শেখ হাসিনা যেটা বলেছে, আমি একটু রিতা রহমানকে একটু বিনয়ের সাথে আমি বলছি, আপনি রাজনীতি করেন, আপনি বড় রাজনীতিবিদ, ওই যে বড় রাজনীতিবিদ না, আপনি রাজনীতিবিদ বা রাজনীতি করেন, আপনি ভালো ব্যাখ্যা বিশ্লেষণ দেন। আপনি কোনো ইনফরমেশনের সত্যতা না নিয়ে আপনি যদি ওপেন বলেন, আপনি যদি একজন নেতা বা নেত্রী, তখন কিন্তু মানুষের কাছে একটা ভুল বার্তা যাবে। আর আরেকটি হচ্ছে যে এমন কোন ইনফরমেশন ধরে নিলাম এটা সত্য, কিন্তু তারপরেও বললে যেটা যেটা আন্দোলনকে প্রভাবিত করতে পারে, যেটা নেগেটিভ হতে পারে, সেটি আসলে বলাটা সমীচীন নয়। যেমন আমি আপনাকে বলি, আমি তো প্রশাসনে চাকরি করে এসেছি, সেনাবাহিনী পুলিশ মিলে প্রায় আমার 30 ইয়ার্স অভিজ্ঞতা। এখন আমি কিন্তু যেটা বলা হয় বা যেটা ন্যারেটিভ অপোজিশনের পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছে এবং সরকার পক্ষই মূলত এটা রেডি করে দিয়েছে, যে ভারত বাংলাদেশে ঢুকে নির্বাচন করে দেয়, ভারত বাংলাদেশে ঢুকে সব কাজই করে। এগুলো কিন্তু সত্য না। আমি 30 বছর চাকরি করে এসেছি। কারণ ভারতের যে পারপাস, সেই কাজ যদি আমার বাঙালি যদি ভারতীয় দালাল বা ভারতীয় রাজাকার থাকে, তাহলে ভারত তার সৈন্যবাহিনী পাঠিয়ে, ভারত তার লোকজন পাঠিয়ে কেন এই দায়িত্ব নিতে যাবে, কেন এই রিস্ক নিতে যাবে? আমি গতকাল দেখলাম সোশ্যাল মিডিয়াতে, এখানে বলেছে যে হ্যাঁ, বেনাপোল দিয়ে এটি নাকি আর্মি, এটি নাকি ভারতীয় ট্যাঙ্ক। আমার কাছে এসছে যে এটা আসলে কি, এটা কি ওই যে কোনো ভিন্ন দেশে বা ভারতের কোনো ট্যাঙ্ক কেউ কি আমাদের দেশে ঢুকবার কোনো সুযোগ আছে? এরকম করা হয় কিনা যে এই লাইনটা এক হচ্ছে ঢোকার কোনো সুযোগ নাই, আর 2 হচ্ছে ভারত এই ধরনের রিস্ক নিতে যাবে কেন? যেখানে আমার বাংলাদেশে ভারতীয় রাজাকার রয়েছে, আমার বাংলাদেশে ভারতীয় রাজাকার আছে, তাহলে ভারতীয় রাজাকারকে যদি আমি এই কাজগুলো করাতে পারি। আচ্ছা, আপনি বলেন 2007 সালে, এই 2024 সালে 7ই জানুয়ারি যে নির্বাচনটা হয়েছে, এখানে 5 জন যে ইলেকশন কমিশনার ছিল, এরা কি কেউ ভারতীয় নাগরিক? এইখানে যে সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছে ইনক্লুডিং জেনারেল শফিউদ্দিন, এরা কি কেউ ভারতীয় নাগরিক? আমার যে পুলিশের ডিবি হারুন এবং ডিএমপির কমিশনার মনিরুল ইসলাম সহ, এরা কি কেউ ভারতের নাগরিক? এবং এখানে যারা ভোট দিয়েছে, 5% জনগণ যারা ভোট দিয়েছে, এরা কি কেউ ভারতীয় নাগরিক? শেখ হাসিনা বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে, সেটি আবার বিএনপির জনগণ বা বিএনপির লোকজন এটা বিশ্বাস করে, এবং এই কথাগুলো যদি আপনারা বলেন, তাহলে কিন্তু জনগণের কাছে একটা ভুল বার্তা আসবে। যেমন আপনি বললেন যে শেখ হাসিনা বলেছে 1 লক্ষ লোক মারা গেলেও তাকে ক্ষমতায় থাকতে হবে। আমি এটা ধরে নিচ্ছি কথাটা সত্য, শেখ হাসিনা বলতে পারে, কিন্তু আপনি যদি ওপেনলি বা 1 ইয়ার যদি এটা বলেন, তাহলে আন্দোলনকারীরা তো একটু হতাশাগ্রস্ত হয়ে যাবে যে 1 লক্ষ লোক সে হত্যা করে ফেলবে। এবং যদি সেনাবাহিনী বা পুলিশ বা বিজিবি যদি সেনাবাহিনী তার সাথে একাত্মতা প্রকাশ করে, তাহলে তো আমার তো জীবনের মায়া আছে, তাহলে এই সমস্ত ছাত্র বা আন্দোলনকারীদের বাবা মারাও একটু হতাশাগ্রস্ত হয়ে যাবে, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এই তথ্য সত্য, কিন্তু 1 ইয়ার বা ওপেন যদি আপনি বলেন, আপনি দেখবেন যেন হ্যাঁ আন্দোলনকারীরা বিভ্রান্ত হয়ে এরকম কোনো তথ্য পেয়ে যাবে। জি আচ্ছা, আরেকটি কথা বলছি, আমি শেষ করে দিচ্ছি। আমাদের যে আলোচনা যেটা করলো, 2টা আমি লিগাল ইস্যু নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সেটা হচ্ছে কারফিউর কথা যেটা বলা হচ্ছে, কারফিউ অ্যান্ড শুট এট সাইট, এটা কিন্তু লিগাল টার্মিনোলজি না। কারফিউর বাংলা হচ্ছে সান্ধ্য আইন। এটা ব্রিটিশ এবং পাকিস্তানিরা যখন ছিল, তখন সন্ধ্যার পরে 5 জনে এক জায়গায় মিলিত হওয়া যাবে না। এই কারণে এটা বলা হচ্ছে কারফিউ বা সান্ধ্য আইন। কিন্তু কারফিউ বলতে এটা দিনের বেলা, এবং শুট এট সাইট দেখলেই দেখা মাত্রই গুলি। এবং ওবায়দুল কাদের বললো, এবং আমার পুলিশ, আর্মি, বিডিআর, সেনাবাহিনী দেখা মাত্র গুলি করলো। আসলে ইট ডাজ নট ওয়ার্ক লাইক দিস। কারণ পুলিশ যখন গুলি করে, কারণ পুলিশ জানে যে এই গুলির হিসাব তাকে দেওয়া লাগবে। পুলিশ জানে যদি কেউ হত্যাকাণ্ডের শিকার হয়, এটা কিন্তু পরবর্তীতে তার ট্রায়াল হতে পারে, তার ফাঁসি হতে পারে। এই যে সেনাবাহিনী যদি গুলি করে, বিজিবিকে গুলি করে, তার মানে প্রত্যেকটা সৈনিক গুলি করার সময় সে কিন্তু তার আইন কাভার করে কিনা, বা আইনে কি বলে, তার ঊর্ধ্বতন কর্মকর্তা কি বলেছে, এগুলো কিন্তু সে খেয়াল করে। তো শুট এট সাইড, এটা হচ্ছে একটা পলিটিক্যাল জার্গন, এটা হলো মানুষকে একটা ভয় দেওয়া। এবং এই যে সেনাবাহিনীকে যেটা নামানো হয়েছে, এটা একটা নিয়ন্ত্রিত ভাবে, এবং সেনাবাহিনী ভার্চুয়ালি, আমি যেটা খবর পেয়েছি, এইভাবে সেনাবাহিনী ব্যবহৃত হতে চাচ্ছে না।
এই কারণে আমি মনে করি যে এটা একটা অর্ধ বিজয়। আর আমাদের আলোচকদের ভিতরে একজন ইয়াং তরুণ ব্যারিস্টার এসেছে, উনি যেটা বলেছেন যে রাজাকার নিয়ে ওনার যথেষ্ট অ্যালার্জি আছে। হ্যাঁ, এটা আমারও অ্যালার্জি আছে, কিন্তু এটা অ্যালার্জি পাবার কোনো কিছু নাই, কারণ রাজাকার একটা পজিটিভ ওয়ার্ড। রাজাকার হচ্ছে রাজাকারকে সহযোগিতা করা, রাজাকারকে সাহায্য করা। কিন্তু সেই সাহায্য তো এখন 95% জনগণ তো এখন মুক্তিযোদ্ধা, কিন্তু যে 5% আওয়ামী সমর্থক যারা, তারা কিন্তু এখন ভারতীয় রাজাকার হিসেবে কাজ করছে। রাজাকার হলো রাজাকে আকার দেওয়া, তার মানে রাজাকে সহায়তা করা। এই যে আমার যে 5% আওয়ামী লীগের জনগণ, তারাও কিন্তু ইন আদার ওয়ার্ডস কিন্তু ভারতীয় রাজাকার। আমরা আমরা যাই বলছি হোক, ভারতীয় এটা আপনি আওয়ামী লীগকে টার্গেট করে ব্যবহার করেন আর বিএনপি কে টার্গেট ব্যবহার কি খারাপ অর্থে ব্যবহৃত হয়, সে কারণেই বলা। জি জি জি। আর আরেকটি কথা যেটা আপনি বললেন বা আলোচকরা বললেন যে যে রাজনৈতিক দলের ভূমিকা কি। রাজনৈতিক দলের ভূমিকা তো আজকে তো বিএনপি সহ 62টা দলের সর্বদলীয় বৈঠক কিন্তু ছিল। আজকে তিনটায় কিন্তু বৈঠকটা ছিল। এটাতে ভয় পেয়ে কিন্তু সরকার কারফিউটা কিন্তু আজকে থেকে চালু করেছে। তো বিএনপি বা জামাত বা বিরোধী রাজনৈতিক দল যে কাজ করছে না, এটা তো খালি চোখে আপনার কাছে, আমার কাছে বা আরেকজনের কাছে মনে হচ্ছে তারা কোনো কাজ করছে না বা এই আন্দোলনকে সমর্থন করছে না। তারা এই আন্দোলনকে সমর্থন করছে, এবং রাজনৈতিক দল তারা যেটা করা উচিত, আমি মনে করি এখনো পর্যন্ত তারা সঠিক আছে। বিএনপি বা জামাত যদি আরো 10 দিন আগে যদি এই আন্দোলনকে সমর্থন করতো, যেটা শেখ হাসিনা চেয়েছিল, তাহলে এটাকে রাজনৈতিক কালার দিয়ে এই আন্দোলনটাকে ব্যর্থ করার চেষ্টা করতো। তো এখন যে পর্যায়ে গিয়েছে, এবং বিএনপি তথা 62টা দল আজকে যে সর্বদলীয় মিটিং এর আয়োজন করেছিল, এটি সঠিক ছিল। এখন যদি মিটিংটা করতে দেয় নাই, তাহলে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব অবশ্যই তারা সঠিক সিদ্ধান্ত নিব, এবং এটা পরিণতি আমি মনে করি এই সরকারের পতন, এবং এই পতন হবে ইনশাল্লাহ। এটা সময়ের ব্যাপার। সেটা একদিনে হয়তো আমি ঘুম থেকে উঠে কালকেও শুনতে পারে শেখ হাসিনা পালিয়ে গেছে। সেই পতনটা একদিনে হতে পারে, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। তার মানে এটা পরিণতি আপনি বলতে চান। সম্মানিত প্রবাসী ভাইয়েরা, দেখতেই পারছো ভিডিওটা কি বলেছে। তো বাংলাদেশে এখন হচ্ছে যে খুবই খারাপ একটা অবস্থান চলতেছে বাংলাদেশ। মানে এরকম একটা অবস্থানে চলতেছে যে হচ্ছে কাকে মারছে, কে মরছে, কি হচ্ছে কিছুই আমরা জানতে পারতেছি না। বাংলাদেশ ইন্টারনেটের সমস্যা হচ্ছে, তার জন্যই তো একদম ইন্টারনেট হচ্ছে শেখ হাসিনা সরকার বন্ধই করে দিয়েছে। তো এখন হচ্ছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখতে ভুলবো না। যদি হচ্ছে এরকম টাইপের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। অবশ্যই আমি নিয়ে আসার চেষ্টা করবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো।